প্রথমেই জানিয়ে দিব ছায়া মন্ত্রিসভার ঘোষণা দিল জামায়াত, ফলাফল বাতিল হতে পারে ত্রিশাসনের কোণঠাসা বিএনপি শিবির। জানিয়ে দিব ড ইউনূস হচ্ছেন রাষ্ট্রপতি। লন্ডনের তারেকের সাথে বৈঠকে রাষ্ট্রপতির পদের বিনিময়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় এনেছে ইউনূস, দাবি এনসিপির। এবং সবশেষে দেখবেন শেষ মুহূর্তে পরিস্থিতি পাল্টে দিল সেনাপ্রধানের বক্তব্য, দেশের রাজনীতিতে হঠাৎ তোলপাড়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনি আমাদের ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে। বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের প্রক্রিয়ায় এগোচ্ছে। এটাই এখন দেশের রাজনীতির প্রধান বাস্তবতা। কিন্তু ঠিক এই মুহূর্তে বিরোধী শিবির থেকে যে ঘোষণাটি এসেছে তা অনেক বিশ্লেষকের চোখে শুধু একটি দলীয় সিদ্ধান্ত নয়, বরং বাংলাদেশের রাজনীতির ধারা বদলে দেওয়ার মতো একটি যুগান্তকারী পদক্ষেপ। ঘোষণা এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে। তারা সংসদে ছায়া মন্ত্রিসভা বা শ্যাডো ক্যাবিনেট গঠন করতে যাচ্ছে। এই ঘোষণাটি দিয়েছেন অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির। অনেকে বলছেন তিনি নিজে নির্বাচনে হেরে গেছেন, তাহলে তার এই ঘোষণা কতটা গুরুত্বপূর্ণ? কিন্তু রাজনীতিতে জয় পরাজয়ের হিসাব শুধু আসনের সংখ্যায় সীমাবদ্ধ নয়। অনেক সময় ভবিষ্যতের রাজনীতির বীজ বপন করে যায় একটি সাহসী সিদ্ধান্ত। সেই দিক থেকে দেখলে নির্বাচনে হেরে গেলেও শিশির মনির এখন বিরোধী শিবিরের অন্যতম প্রভাবশালী মুখপাত্র হয়ে উঠতে পারেন। উচ্চকক্ষ বা আপার হাউজে তার উপস্থিতি নিশ্চিত হলে তিনি জামায়াতের নীতি নির্ধারণী রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকবেন, এমনটাই ধারণা অনেক পর্যবেক্ষকের। বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের অতীত কৌশল ছিল রাজপথ কেন্দ্রিক আন্দোলন, হরতাল, অবরোধ, সহিংস প্রতিবাদ। এসব পদ্ধতি একদিকে জনজীবনে ভোগান্তি তৈরি করেছে, অন্যদিকে দলটির ভাবমূর্তিও আন্তর্জাতিক অঙ্গনে ক্ষতিগ্রস্ত করেছে। নতুন প্রেক্ষাপটে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা সেই পুরনো রাজনীতির পথ থেকে সরে এসে পলিসি ভিত্তিক ও জবাবদিহিতামূলক রাজনীতির দিকে যাওয়ার ইঙ্গিত দেয়। অর্থাৎ সরকারকে বিরোধিতা করা হবে শুধু স্লোগান দিয়ে নয়, বরং তথ্য প্রমাণ ও বিকল্প নীতির মাধ্যমে। এই মডেলটি নতুন কিছু নয়। উন্নত গণতান্ত্রিক ব্যবস্থায়, বিশেষ করে ব্রিটিশ যুক্তরাজ্যে, ছায়া মন্ত্রিসভা একটি প্রতিষ্ঠিত ধারণা। সেখানে বিরোধী দল সরকারে থাকা প্রতিটি মন্ত্রীর বিপরীতে নিজেদের দলের একজন বিশেষজ্ঞকে ছায়া মন্ত্রী হিসাবে নিয়োগ দেয়। উদাহরণ হিসেবে বলা যায়, যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল লেবার পার্টি বহু বছর ধরেই শ্যাডো ক্যাবিনেটের মাধ্যমে সরকারকে নীতিগতভাবে চ্যালেঞ্জ করে আসছে। সরকার বাজেট দিলে ছায়া অর্থমন্ত্রী বিকল্প বাজেট বিশ্লেষণ দেন। স্বাস্থ্যনীতি বদলালে ছায়া স্বাস্থ্যমন্ত্রী তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন। ফলে বিরোধী দলও একটি প্রস্তুত সরকার হিসাবে জনগণের সামনে হাজির হতে পারে। জামায়াত ঠিক এই ব্রিটিশ মডেলটিকেই বাংলাদেশে প্রয়োগ করতে চায়। তাদের পরিকল্পনা অনুযায়ী সরকারের প্রতিটি মন্ত্রীর বিপরীতে থাকবে জামায়াতের একজন ছায়ামন্ত্রী। অর্থমন্ত্রী কী সিদ্ধান্ত নিলেন, শিক্ষামন্ত্রী কোন নীতিমালা জারি করলেন, স্বাস্থ্যমন্ত্রী কোন প্রকল্প অনুমোদন দিলেন, এসব প্রতিটি পদক্ষেপ খুঁটিয়ে দেখবেন ছায়ামন্ত্রীরা। ভুল হলে প্রমাণসহ জাতির সামনে তুলে ধরবেন, আর ভালো কোনো উদ্যোগ হলে সেটাকেও স্বীকৃতি দেবেন। এই পদ্ধতির সবচেয়ে বড় শক্তি হল এটি অন্ধ বিরোধিতা নয়, বরং বুদ্ধিভিত্তিক বিরোধিতা। বাংলাদেশের বিরোধী রাজনীতির একটি বড় সমস্যা হল সরকার যাই করুক সেটার বিরোধিতা করা, ভালো নীতি হলেও সেটাকে খারাপ বলা, শুধুমাত্র রাজনৈতিক অবস্থান রক্ষার জন্য প্রতিবাদ করা। এই সংস্কৃতি দীর্ঘদিন ধরেই চলছে। ছায়া মন্ত্রিসভার ধারণা যদি বাস্তবায়িত হয়, তাহলে বিরোধী দল বাধ্য হবে নীতি বিশ্লেষণে যেতে, তথ্য উপাত্ত দিয়ে কথা বলতে। এতে সংসদীয় বিতর্কের মান বাড়তে পারে, মিডিয়ায় রাজনৈতিক আলোচনা আরও বস্তুনিষ্ঠ হতে পারে, আর সাধারণ মানুষও নীতির ভালো মন্দ বুঝে মত গঠন করার সুযোগ পাবে। অবশ্য এই উদ্যোগ কতটা সফল হবে তা নির্ভর করবে বাস্তবায়নের আন্তরিকতার ওপর। শুধু ঘোষণা দিয়ে ছায়া মন্ত্রিসভা গঠন করলে হবে না। প্রত্যেক ছায়ামন্ত্রীকে হতে হবে সংশ্লিষ্ট খাতের বিষয়ে দক্ষ ও প্রস্তুত। শিক্ষানীতির ছায়ামন্ত্রী যদি শিক্ষা ব্যবস্থার সমস্যা, বাজেট বরাদ্দ, কারিকুলাম সংস্কার সম্পর্কে গভীর ধারণা না রাখেন, তাহলে তার সমালোচনা মূল্যহীন হয়ে যাবে। একইভাবে স্বাস্থ্য, অর্থনীতি, জ্বালানি, পররাষ্ট্রনীতি সব ক্ষেত্রেই বিশেষজ্ঞ ভিত্তিক ছায়া টিম দরকার হবে।
আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এই পদক্ষেপ বিএনপির জন্য একটি চ্যালেঞ্জ। সরকার গঠন করতে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন শুধু ক্ষমতার রাজনীতিতে সীমাবদ্ধ থাকলে চলবে না। একটি সংগঠিত ছায়া মন্ত্রিসভা থাকলে সরকারের প্রতিটি সিদ্ধান্ত তীক্ষ্ণ নজরদারির মধ্যে পড়বে। বাজেট ঘাটতি, দুর্নীতি, নীতিগত দুর্বলতা এসব ইস্যুতে সরকারকে সংসদ ও জনসম্মুখে নিয়মিত জবাব দিতে হবে। এতে সরকারও হয়তো আরও সতর্ক ও নীতিনিষ্ঠ হতে বাধ্য হবে, যা শেষ পর্যন্ত গণতন্ত্রের জন্য ইতিবাচক। সব মিলিয়ে জামায়াতের ছায়া মন্ত্রিসভা ঘোষণা বাংলাদেশের রাজনীতিতে একটি পরীক্ষামূলক মোড় বলা যায়। এটি সফল হলে বিরোধী রাজনীতির ভাষা বদলাবে, স্লোগান থেকে সরে এসে নীতি নির্ভর বিতর্কে যাবে। ব্যর্থ হলে এটি শুধু একটি প্রচারণামূলক ঘোষণা হয়েই থাকবে। তবে যাই হোক, নির্বাচন পরপরই এমন একটি ধারণা সামনে আসা প্রমাণ করে বাংলাদেশের রাজনীতিতে ধীরে ধীরে হলেও সামরিক পরিবর্তনের চিন্তা শুরু হয়েছে। এখন দেখার বিষয় এই চিন্তা মাঠে কতটা বাস্তব রূপ পায়। এই ধরনের দাবিগুলো এখন সামাজিক যোগাযোগ মাধ্যম আর কিছু অনলাইন প্ল্যাটফর্মে খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হচ্ছেন। লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি পদের বিনিময়ে নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় এনেছেন। এমন ভাষ্য শুনতে নাটকীয় লাগলেও বাস্তবে এগুলো যাচাই না করা রাজনৈতিক অভিযোগের ক্যাটাগরিতেই পড়ে। এই বিষয়টা ঠান্ডা মাথায় তথ্যের আলোকে বোঝা জরুরি। প্রথমেই ডক্টর ইউনূস প্রসঙ্গ। ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিকভাবে পরিচিত একজন অর্থনীতিবিদ ও নোবেলজয়ী ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশের রাজনীতিতে কখনো কখনো আলোচনায় এলেও কোনো রাজনৈতিক দলের সক্রিয় নেতা নন। রাষ্ট্রপতি হওয়ার বিষয়ে তার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা সম্মতির ইঙ্গিত নেই। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদের সদস্যদের ভোটে। এখানে চুক্তির বিনিময়ে কাউকে রাষ্ট্রপতি বানানো কোনো আনুষ্ঠানিক বা আইনি প্রক্রিয়ার অংশ নয়। ফলে রাষ্ট্রপতি পদের বিনিময়ে নির্বাচন ইঞ্জিনিয়ারিং এই বয়ানটি রাজনৈতিকভাবে আকর্ষণীয় হলেও বাস্তব কাঠামোর সঙ্গে খুব একটা মেলে না। ডক্টর ইউনূস হচ্ছেন রাষ্ট্রপতি লন্ডনে তারেকের সাথে বৈঠকে রাষ্ট্রপতি পদের বিনিময়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতা এনেছে, ইউনূস দাবি এনসিপির। এরপর আসে লন্ডনে বৈঠকের প্রসঙ্গ। তারেক রহমান বর্তমানে লন্ডনে অবস্থান করছেন, এটা জানা কথা। বিদেশে থাকা কোনো রাজনৈতিক নেতার সঙ্গে বিভিন্ন ব্যক্তির সাক্ষাৎ হতে পারে, কিন্তু শুধু লন্ডনে বৈঠক হয়েছে বললেই সেখানে রাষ্ট্রপতি পদ নিয়ে কোনো গোপন সমঝোতা হয়েছে এমন সিদ্ধান্তে পৌঁছনো তথ্যভিত্তিক নয়। কূটনৈতিক বা রাজনৈতিক বৈঠকের ক্ষেত্রে সাধারণত কোনো না কোনো সূত্র, ছবি, সময়সূচি বা অন্তত নির্ভরযোগ্য গণমাধ্যমের প্রতিবেদন থাকে। এই ধরনের দাবির ক্ষেত্রে এখন পর্যন্ত তেমন কোনো প্রমাণ সামনে আসেনি। এখন আসি ইলেকশন ইঞ্জিনিয়ারিং অভিযোগে। বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে অভিযোগ নতুন নয়। প্রায় প্রতিটি বড় নির্বাচনের পরই কোনো না কোনো দল ফলাফল মানতে চায় না, কারচুপি বা প্রভাব বিস্তারের অভিযোগ তোলে। এই অভিযোগগুলো রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেও ব্যবহৃত হয়। এনসিপির মতো নতুন বা ছোট দলগুলোর জন্য বড় দুই দলের বিরুদ্ধে এমন অভিযোগ তোলা একদিকে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা, অন্যদিকে রাজনৈতিক আলোচনায় জায়গা করে নেওয়ার কৌশল। কিন্তু অভিযোগ যত বড়ই হোক, প্রমাণ ছাড়া তার রাজনৈতিক বক্তব্য হিসেবেই থেকে যায়। এখানে জাতীয় নাগরিক পার্টির দাবির একটি কৌশলগত দিক আছে। নির্বাচনে প্রত্যাশিত ফল না পেলে নতুন দলগুলো প্রায়ই পরিকল্পিতভাবে আমাদের ঠেকানো হয়েছে এই ভাষ্য সামনে আনে। এতে তাদের সমর্থকদের মধ্যে হতাশা কিছুটা প্রশমিত হয় এবং ভবিষ্যতের আন্দোলনের জন্য আবেগী রসদ তৈরি হয়। একই সঙ্গে বড় দল, বিশেষ করে ক্ষমতায় আসা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এর বৈধতা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়। এই কৌশল নতুন নয়। অতীতেও বিভিন্ন দল নির্বাচনের পরপরই ইঞ্জিনিয়ারিং বা ম্যানেজড ইলেকশন শব্দ ব্যবহার করেছে। ডক্টর ইউনূসকে এই অভিযোগের কেন্দ্রে টেনে আনার পেছনেও একটি মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক হিসেব আছে। আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ও সম্মানিত কোনো ব্যক্তির নাম জড়িয়ে দিলে অভিযোগটি আরও বিশ্বাসযোগ্য শোনাতে পারে, এটাই অনেক সময় রাজনৈতিক প্রচারণার কৌশল। কিন্তু বাস্তবে ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তিত্বের জন্য এ ধরনের গোপন রাজনৈতিক লেনদেনে জড়ানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও তার দীর্ঘদিনের আন্তর্জাতিক ভাবমূর্তির সঙ্গে সাংঘর্ষিক। তিনি অতীতে সরকার ও ক্ষমতাসীনদের সমালোচনার মুখে পড়েছেন ঠিকই, কিন্তু সরাসরি কোনো দলে ক্ষমতায় আনার গোপন প্রকল্পে যুক্ত থাকার প্রমাণ নেই।
আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল রাষ্ট্রপতি পদ নিজেই বাংলাদেশের বাস্তব ক্ষমতার কেন্দ্রে নেই। রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে রাষ্ট্রপ্রধান হলেও কার্যকর নির্বাহী ক্ষমতা থাকে প্রধানমন্ত্রীর হাতে। ফলে রাষ্ট্রপতি পদের বিনিময়ে নির্বাচন ইঞ্জিনিয়ারিং এই ধরনের লেনদেন বাস্তব ক্ষমতার রাজনীতির দৃষ্টিকোণ থেকে খুব একটা যৌক্তিক নয়। যদি কেউ প্রকৃত ক্ষমতা চাইত তাহলে সে নির্বাহী ক্ষমতার সঙ্গে যুক্ত পদ বা সিদ্ধান্তে প্রভাব বিস্তারের চেষ্টা করত। সবশেষে বলা যায়, এনসিপির এই অভিযোগগুলোর রাজনৈতিক ভাষ্য ও প্রোপাগান্ডার অংশ হিসেবে দেখা উচিত। গণতান্ত্রিক রাজনীতিতে অভিযোগ তোলা স্বাভাবিক, কিন্তু অভিযোগের সঙ্গে শক্ত প্রমাণ, নির্ভরযোগ্য সূত্র ও আইনি প্রক্রিয়া না থাকলে সেগুলো জনমতকে বিভ্রান্ত করার ঝুঁকি তৈরি করে। সাধারণ মানুষের জন্য সবচেয়ে জরুরি হল এ ধরনের নাটকীয় দাবিকে চোখ বন্ধ করে বিশ্বাস না করে একাধিক উৎস থেকে তথ্য যাচাই করা। রাজনীতিতে উত্তেজনা যত বাড়ে, গুজবও তত দ্রুত ছড়ায়। বাস্তবতার সঙ্গে আবেগের পার্থক্যটা বুঝে নেওয়াই এখানে সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ।